পঞ্চম দফার ভোটে দফায় দফায় অশান্তির খবর, হিংসার খবর বিভিন্ন জায়গা থেকে এসছে। আপনারা সবাই জানেন 7টি লোকসভা জুড়ে আজকের এই ভোট পর্ব চলেছে এবং সেই 7টি জায়গাতে কোথায় কীরকম ভোট পর্ব চললো সেই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে আগামী 1 ঘন্টা। কিন্তু প্রশ্ন উঠছে শুধুমাত্র 3টে জায়গার উপর। এক, বনগাঁ, যেখানে শান্তনু ঠাকুর দাঁড়িয়েছেন, অন্যদিকে ব্যারাকপুর, যেখানে অর্জুন সিং দাঁড়িয়েছেন তার নেপথ্যে এবং তার পাশাপাশি একই সঙ্গে তাকে কন্ট্রাডিক্ট করছেন পার্থ ভৌমিক, এবং অন্যদিকে যদি আমরা দেখাই তাহলে লকেটের সঙ্গে রচনা, অর্থাৎ বলা যেতে পারে অভিনেত্রী বনাম অভিনেত্রী, কোথায়? হুগলিতে। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রশ্ন, কেন পঞ্চম দফাতে এসেও বলা গেল না বাংলাতে শান্তিপূর্ণ ভোট হয়েছে? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি অভিযোগ সত্যি হয় তবে কেন্দ্রীয় বাহিনীর হাতেই সুরক্ষিত থাকবে না দেশের নারীরা? আমার তৃতীয় প্রশ্ন, সাধু সন্ত নিয়ে মন্তব্য আগামী দফাগুলোতে বিজেপিকে এক্সট্রা মাইলেজ দেবে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, মল্লিকার্জুনের পর বেণুগোপাল, ইন্ডিয়া জোটে মমতা প্রাসঙ্গিক, তবে কি অধীর অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? তাও আবার ঠিক বহরমপুরের ভোটের পরেই। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে, তার কারণ এই প্রশ্নগুলো শুধুমাত্র আমার প্রশ্ন এমনটা নয়। আমার মনে হয় এই মুহূর্তে যারা যারা এক কথায় অঞ্জন শো দেখছেন তাদের প্রত্যেকের মাথায় এই প্রশ্নগুলো ঘুরছে, আর প্রত্যেকের প্রশ্ন মানেই অঞ্জনের সাব প্রশ্ন। কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। 24 মহারণের পঞ্চম দফায় আজ 7 কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হলো। উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, হাওড়া, বনগাঁ এবং ব্যারাকপুরে নির্বাচন ছিল আজ। পঞ্চম দফা নির্বাচনের মোতায়েন ছিল 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর ছিলেন নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথে বাড়তি নজর ছিল কমিশনের। কিন্তু ভোট শুরুর আগেই রক্তাক্ত হলো আরামবাগ। আরামবাগের মলয়পুরে বালিয়া গ্রামের তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল। শ্যামল রায়কে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শ্যামলকে উদ্ধার করতে গেলে আরও বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ ওঠে। অন্যদিকে খানাকুলের রাজহাটি এলাকার বিজেপি নেতার ওপরও হামলার অভিযোগ। বিজেপির উপপ্রধান তপন বাগের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপর বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উলুবেড়িয়ার কুলগাছিয়ায় জওয়ানদের বিরুদ্ধে। আর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শ্লীলতাহানির অভিযোগে সরানো হলো বিএসএফ জওয়ানকেও। ব্যারাকপুরে অর্জুন সিংকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ডোমজুড়ের দেবীপাড়ায় বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ, পাশাপাশি বিজেপি প্রার্থী লকেটকে ঘিরে তুমুল উত্তেজনা। ভদ্রেশ্বরে লকেটকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, জুতো ও চরম উত্তেজনা বুথের ভেতরে। দফায় দফায় উত্তেজনায় রণক্ষেত্র হলো ডোমজুর। বনগাঁয় বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর। পঞ্চম দফায় ভোটে দিনভর বিক্ষোভের মুখে অর্জুন সিং। ব্যারাকপুরে অর্জুন সিংকে কালো পতাকা, কখনো বিজেপি প্রার্থীকে দেখেই কালো পতাকা দেখায় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে টিটাগড়ে ধুন্ধুমার পরিস্থিতি, সেখানেও টিটাগড়ে বিক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং। দুপক্ষের বচসা গড়ালো হাতাহাতিতে। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জগৎবল্লভপুর বিধানসভায় দক্ষিণ সন্তোষপুরে মিথ্যাপাড়ায় আইএসএফের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল। আর ভাঙচুর করা হয় ক্যাম্পের টেবিল চেয়ার, উল্টে ফেলে দেওয়া হয় সমস্ত কাগজপত্র। পাশাপাশি বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছে রাজনৈতিক দলগুলো। অর্থাৎ পঞ্চম দফায় ভোটে কমিশন তৎপর থাকলেও এড়ানো গেল না অশান্তি। এখন ষষ্ঠ দফায় নির্বাচন, দেখার বিষয় আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কি বুঝলেন বলুন তো? যাবতীয় বিস্তারিত এই প্রতিবেদনের উপর থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যে এই রাজ্যে একেবারে বাংলায় পঞ্চম দফা ভোট মোটেই শান্তিপূর্ণ হয়নি, তা বলা বাহুল্য। আর ঠিক সেই জন্যই আজ আমার প্রথম প্রশ্নই ছিল, বাংলাতে কি পঞ্চম দফার পরেও বলা যাচ্ছে না যে শান্তিপূর্ণ ভোট হয়েছে? আপনাদেরকে একেবারে প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জিনিস যথাক্রমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক কি কি ঘটনা সকাল থেকে এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘটনাগুলো ঘটেছে। প্রথম, থানাকুল বিজেপি উপপ্রধান মাথা ফাটানো হয়,
তপনবাগ আরামবাগের ঘটনা। আরামবাগে তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত। আরামবাগ তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। 123, 198 এবং 199 ব্যারাকপুর লোকসভায় পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ অর্জুন সিং এর। কাদের দিকে অভিযোগ? তৃণমূলের দিকে। বনগাঁর গয়েশপুর বিজেপি কর্মীকে মার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এবং বনগাঁর স্বরূপনগরে বিজেপি কর্মীর ওপর হামলা, তৃণমূলের ওপর অভিযোগ। অন্যদিকে এক বিস্ফোরক অভিযোগ এবার এই প্রথম পঞ্চম দফা ইলেকশনে উঠে এসছে। তা কি? কেন্দ্রীয় বাহিনী শ্লীলতাহানি করছে। প্রশ্নটা সেই জন্যই ছিল, কেন্দ্রীয় বাহিনীর হাতেও নিরাপত্তায় অভাবে ভুগবে দেশের নারীরা, তাহলে রক্ষা কবচ দেবে কে? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব হওয়া অত্যন্ত দরকারি। তার কারণ পঞ্চম দফা ইলেকশনে আজ শুধু ভোট চলেছে এমনটা নয়, বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা উঠে এসছে তা বারবার করে প্রশ্নচিহ্ন তৈরি করছে যে বাংলায় কেন শান্তিপূর্ণ ভোট নয়। এর আগেও যতগুলো প্যানেল ডিসকাশন আমি করেছি সেই প্রত্যেকটি ক্ষেত্রে একটা প্রশ্ন আমার কমন ছিল, তা হলো বাংলাতে কেন শান্তিপূর্ণ ভোট করা যাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন অ্যানালিস্টরা নানান রকম অ্যানালিসিস করেন এবং তৃণমূল থেকে, বিজেপি থেকে, পাশাপাশি সিপিআইএম, কংগ্রেস থেকে নানাবিধ কথা থাকে, তারা বিভিন্ন রকম ব্যাখ্যা প্রদান করেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই ব্যাখ্যা দিয়ে কি আদৌ সত্যি সত্যি কোনো এফেক্ট পড়ে ভোটের ক্ষেত্রে? আপনাদেরকে আরো একটা বিষয় তুলে ধরার চেষ্টা করবো টাইপি বাংলার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয় আরামবাগের ঘটনা। কি ঘটনা দেখাচ্ছি বলুন তো? এখানে বোম পাওয়া গিয়েছে। দেখুন, তাজা বোমা উদ্ধার হচ্ছে। কেন ভোটের বাংলায় এইরকম ভাবে বোমা বারুদে আচ্ছন্ন হয়ে থাকবে সমগ্র বাংলা? কেন বারবার বাংলায় ভোট হলে পরেই বোমা বারুদের আস্তরণ পড়ে যাবে বাংলার বুকে? কেন বারবার তৃণমূল কংগ্রেসের দিকে এইভাবে হাতছানি আসবে বিজেপির পক্ষ থেকে শুধুমাত্র বোমা বারুদের উপর বেস করে? কেন নির্বাচন কমিশনের উপর এইভাবে বারবার দোষারোপ করা হবে ভোটের প্রেক্ষিতে? প্রশ্ন উঠছে, এই আততায়ীরা কারা? প্রশ্ন উঠছে, এই দুষ্কৃতীরা কারা? এদের কি সত্যিই কোনো রং হয়? এরা কি সত্যি গেরুয়া কিংবা সবুজ কিংবা লাল কিংবা সাদা হয়? প্রশ্ন ওঠে এই জায়গাগুলোতে। তার কারণ দুষ্কৃতীদের কোনো রং হওয়া উচিত নয়। দুষ্কৃতীরা দুষ্কৃতী, এবং দুষ্কৃতীদের জন্য ঠিক কি পদক্ষেপ নেন তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার, কিংবা একই রকম ভাবে একই প্রেক্ষাপটে কেন্দ্র সরকার, এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব হওয়া দরকার। কিন্তু এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। বিরতির আগে আপনাদেরকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ঘটনা যা ঘটেছে সারাদিন ধরে সবগুলো জিনিস বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এবার অ্যানালিসিস পর্বে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস নেতা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রূপম চ্যাটার্জি, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জ্যোতি চ্যাটার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি কেতন বাবুর কাছে। কেতন বাবু, যে ছবি উঠছে বাংলায় অধীর রঞ্জন চৌধুরীর প্রেক্ষাপট একরকম, জাতীয় কংগ্রেসের মল্লিকার্জুন খার্গের ক্ষেত্রে, বেণুগোপালের ক্ষেত্রে আলাদা আলাদা প্রেক্ষাপট। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক, বহরমপুরের ভোটের পরে কি অধীর রঞ্জন চৌধুরী অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? কি বলবেন? কেতন বাবু, আপনার কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক। पार्टी का एक बंगाल का हमारा नेता है नेशनल, तो এগুলো অযথা মানে মিডিয়াতে যা বলা হচ্ছে অধীর চৌধুরী করতে চলেছেন 4 তারিখ, আমরা সবাই সেটাকে দেখব। তো একটা কথা আছে যেরকম যে রাখে হরি মারে কে, তো রাজনৈতিক ক্ষেত্রে এখানে তো হরি বা মানে ভগবান বলুন বা আল্লাহ বলুন, এখানে তো জনগণ মানুষ, তো মানুষ যাকে জনগণ তাকে মানে নেটওয়ার্ক বন্ধ। এখানে অধীর চৌধুরী একজন লড়াকু কংগ্রেস নেতা, আমাদের নেতা, পশ্চিমবাংলার সৎ নেতাদের মধ্যে একজন, মানে খুব কম যারা দল পাল্টায়নি, যারা আদর্শে মতাদর্শনের সাথে কোন রকম কম্প্রোমাইজ করে। কেতন বাবু, আপনার থেকে আমি শুধু একটা স্পেসিফিক জিনিস জানতে চেয়েছিলাম। কেতন বাবু, আমার প্রশ্ন ছিল
কোনো এক জায়গায় কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে? নইলে মল্লিকার্জুন খাড়গের মতো একজন মানুষ তিনি অধীর রঞ্জন চৌধুরীকে বলছেন যারা কথা শুনবেন না তারা বাইরে যেতে পারে। না, এমনটা বলেন কথাটা। আপনি যদি তাই বলতেন, 1 ঘন্টা আগে এএনআই কে যে একটা সাক্ষাৎকারে আপনি হয়তো শুনেননি, বা বাকি আমাদের যারা প্যানেলিস্ট তারা শোনেননি। আমি ঠিক মল্লিকার্জুন খাড়গে কি বলেছিলেন সেটাও শোনাবো। কেতন বাবু, আপনি কন্টিনিউ করুন। তাহলে 1 ঘন্টা আগে মল্লিকার্জুন খাড়গে যেটা বলেছেন সেটাও অবশ্যই শোনাবেন, তাহলে মানুষের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। একটা কনফিউশন মিডিয়া বা মল্লিকার্জুন খাড়গে অধীর রঞ্জন চৌধুরীকে প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু পাশাপাশি বেণুগোপালও বলেছেন যে যারা যারা জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে কোনো রকম কালিমালিপ্ত করবার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য কংগ্রেসের ক্ষেত্রে। হ্যাঁ, তো যারা কালিমালিপ্ত কে করবে? প্রকৃত কোন কংগ্রেসকে কেন কালিমালিপ্ত করবে? আমরা তো পার্টিকে আমাদের মায়ের মতো করে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা সম্মান করি। বাইরে কোথাকার চোর চোরটা গুন্ডা বাটপার এসে এখানে কালি ফালি মেখে দিল, তারা একটু কংগ্রেস কেন লেগে যাবে? আমরা সেটাকে আবার আমাদের সব মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্টের আমরা সেই পোস্টারটাকে আমরা পরিষ্কার করেছি দুধ দিয়ে। আমাদের কাছে অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, সিডব্লিউসি মেম্বার, বিরোধী দলের নেতা। মল্লিকার্জুন খাড়গে ঠিক কি বলেছিলেন একবার শোনাই, তারপর আসছি আলোচনা। শুনুন। पहले तो उन्होंने कहा कि हम बाहर से सपोर्ट करते, अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात অধীর রঞ্জন চৌধুরী की, অধীর রঞ্জন চৌধুরী निर्णय लेने वाले नहीं। ঠিকই আছে, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন কৌশল। আমি সরাসরি চলে যাব রূপম বাবুর কাছে। রূপম বাবু, যে ছবি আপনাদেরকে দেখালাম, যে দুটো বক্তব্য আমি শোনালাম, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি রেখেছিলাম। মল্লিকার্জুন খাড়গে ঠিক কি বলেছিলেন সেটাও শুনিয়েছি, অধীর রঞ্জন চৌধুরী ঠিক তার প্রেক্ষাপটে কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন সেটাও শুনিয়েছি। এবার আপনার রিয়াকশন নেব, তৃণমূল কংগ্রেসের রিপার্টেশন নেব। তার কারণ কোনো এক জায়গাতে যে কোনো দর্শক যারা যারা এখন এই মুহূর্তে এক কথায় অঞ্জন দেখছেন তাদের মধ্যেও একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, তাহলে কি সত্যি সত্যি জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের ভোটের পরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক? রূপম বাবু। হ্যাঁ, প্রথমেই যেটা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বরাবরই একজন খুব মুখ্য চরিত্র, যিনি প্রথম দিন থেকে বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক করতে চেয়েছেন এবং তাদের সদিচ্ছা ছিল। কিন্তু বারবার যেভাবে বাংলা প্রদেশ কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, তা জাতীয় কংগ্রেস অবশ্যই ঠিকভাবে মেনে নেননি এবং তাই মল্লিকার্জুন খাড়গে কালকে বা পরশু এই কথাটি বলেছেন। বেশ, আমি জ্যোতিবাবুর কাছে চলে যাবো। যদিও বিভিন্ন মল্লিকার্জুন খাড়গে বা জাতীয় কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর কথাকে মান্যতা দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিয়েছেন, কি বলবেন? যদিও আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? একদম শোনা যাচ্ছে, বলবো? অবশ্যই শোনা গিয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন। দেখুন, এই যে আপনারা যে কথাগুলো বলা হলো এতক্ষণ ধরে, বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের যারা জাতীয় নেতৃত্ব তাদের কাছে হচ্ছে ক্ষমতাটাই হচ্ছে আসল উদ্দেশ্য, না আছে কোনো নীতি, না আছে কোনো আদর্শ। কিন্তু বাংলার যারা কংগ্রেসের অনেক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা ব্যক্তিগতভাবেও চিনি, যারা চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে শেষ করতে,
অপশাসনকে শেষ করতে, মানুষের পরে যেভাবে জুলুম হচ্ছে সেটা শেষ করতে অনেক কংগ্রেসের নেতাই চান। এখানে যেমন এই কেতন জয়সওয়াল কংগ্রেসের মুখপাত্র বসে রয়েছেন, উনিও চান, আপনার অধীর রঞ্জন চৌধুরীও চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওনাদের যে জাতীয় নেতৃত্ব ওনাদের আশাটা বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না। তাদের কাছে যে ক্ষমতাটাই হচ্ছে আসল উদ্দেশ্য, এখানে কোনো নীতি নেই না আদর্শ নেই। তো বিষয়টা হচ্ছে এটাই যে একমাত্র কোন দল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনকে আপনার শেষ করতে পারে, বাংলার মানুষ যেটা মনে করে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য আজকে বা কালকে হোক কংগ্রেসের যারা প্রদেশ নেতৃত্ব রয়েছে, প্ল্যাটফর্ম হচ্ছে বিজেপি। আগামী দিনে কেউ টিভিতে বসে রয়েছে, কেউ রাজ্য সভাপতি রয়েছে, প্রদেশ সভাপতি রয়েছে, আপনি দেখতে পাবেন প্ল্যাটফর্মের নাম বিজেপি, সবাই বিজেপিতেই চলে আসবে। আমি আপনাকে বলছি তার কারণ এরা থাকতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এরা আর কদিন পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। যখন ফ্রাস্ট্রেটেড হবে, যখন মনে করবে যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে, তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, এদের কাছে একমাত্র বিকল্প বিজেপি। বিজেপিতে চলে আসবে, এখানে ডিবেটের কিছু নেই, পরিষ্কার। আমি জয়দেববাবুর কাছে চলে আসবো, আমি রাজনৈতিক বিশ্লেষক জয়দেববাবুর কাছে চলে আসবো। জয়দেববাবু, কথায় বলা হয় যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জায়গাতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য রয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে জ্যোতিবাবুর গলার স্বর একটু মনে হচ্ছে ধিমি হয়েছে, নরম হয়েছে। কোনো এক জায়গায় কি আমরা কি এরকম অবাক হয়ে যাব না যে যদি সত্যি 4ই জুনের পর অধীর রঞ্জন চৌধুরীকে দেখা যায় বিজেপিতে জয়েন করছেন? তাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে বিজেপি। আমি আসবো জ্যোতিবাবু আসবো। আমি জয়দেববাবুর কাছে প্রশ্ন করেছিলাম। জ্যোতিবাবু বেশ, আমি জয়দেববাবুর কাছে আসবো। জয়দেববাবু, আমার কথা শোনা গিয়েছে? প্রশ্ন শোনা গিয়েছে? না, উনি বলছিলেন বলে কিছু বুঝতে পারলাম না, যদি দয়া করে আরেকবার বলেন। নিশ্চয়ই। আমার প্রশ্ন এটাই ছিল যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জায়গায় যদি কংগ্রেসের আধিপত্য দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জ্যোতিবাবুর গলার স্বর অনেকটাই ধিমি রাজ্য কংগ্রেসের ক্ষেত্রে। সেই জায়গাতে আমরা কি অবাক হব যে 4ই জুনের পর হঠাৎ করে দেখা যায় যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যোগদান করছেন? 2019-এ যখন নির্বাচন জিতে একা অধীর কুম্ভ, যখন 42-53টা আসন কংগ্রেস নিয়ে এলো, বিরোধী দলের আসন মানে তকমাটাও পাচ্ছে না কংগ্রেস, সেই সময়তেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অধীর চৌধুরীর পিঠ চাপড়ে বলেছিল, তুম তো শের হো, তুম তো আসলি টাইগার হো। তো তারপরেই কিন্তু শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের হাইকমান্ড ভেবেছিল, সিঁদুরে মেঘ দেখেছিল যে নিঃসন্দেহে নরেন্দ্র দামোদর দাস মোদী এই রকম লড়াকু দাপুটে নেতাকে তার নিজের দিকে টানবে এবং তার জন্য সে সব রকম চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বিরোধী দলনেতা বানিয়ে দেওয়া হয় কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে। ওই দুর্দিনের বাজারেও, ওই মোদী ম্যাজিক, মোদী লহরের মাঝখানেও পশ্চিমবঙ্গ থেকে একটা আসন সিকিউর করলো। সারা ভারতবর্ষে যেখানে কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গেছে, সেখানেও অধীরের গড় কিন্তু অভেদ্য, দুর্ভেদ্য করে রেখেছিল। সেই জন্য তাকে কুর্নিশ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী। এবারেও যদি জেতে তাহলে নিঃসন্দেহে, আর যদি তার সঙ্গে বঞ্চনা হয়, তাহলে আপনি যেটা বলছেন বিজেপিতে অধীর চৌধুরী জয়েন করবে, আমি এতটা সিম্পলিফাইড দেখবো না। আমার যেরকম মনে হচ্ছে কংগ্রেসের জন্য কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গড়লো, সেরকম আগামী দিনে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে বেরিয়ে অধীর কংগ্রেস বা আরেকটা কংগ্রেসের উইং পশ্চিমবঙ্গে দেখবো, এটা আশা করি। কারণ বিজেপিতে আইডিওলজিক্যালি অধীর ভাবে যেতে পারবেন না। না, আইডিওলজিক্যালি যদি বহরমপুর থেকে অধীর চৌধুরী বিজেপি যায়, ওনার ক্যারিয়ারটা শেষ হবে। সংখ্যালঘু ভোট আর উনি জীবনে পাবেন না। অঙ্কটা সোজা, সংখ্যালঘু ভোট অধীর বাবুকে পেতে গেলে বিজেপিতে ওনার যাওয়া যাবে না, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়া যাবে না। তো সেই জন্য তাহলে অধীর রঞ্জন চৌধুরী যদি বাংলায় তার সমর্থক, তার বেস, তার জনভিত্তি, তার যে পুরো কর্মকাণ্ড বাংলায়, আপনি যদি দেখেন এবারে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে রাহুল গান্ধী আসেনি, প্রিয়াঙ্কা গান্ধী আসেনি, খার্গে আসেনি, কংগ্রেসের কোন শীর্ষ নেতৃত্ব আসেনি। ভারত জোড়ো আন্দোলনের কথা বাদ দিয়ে বলছি, নির্বাচন ঘোষণা হবার পর থেকে অধীর রঞ্জনের প্রচারে কিন্তু কোন বড় তাবড় নেতা কংগ্রেসের আসেনি। এখানে কথা প্রসঙ্গে আপনাকে একটা জিনিস শুধু সংযোজন করতে চাইবো যদববাবু, আপনি যেটা বললেন যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একজনও জাতীয় কংগ্রেসের কেউ এখানে আসেননি। প্রশ্ন উঠছে
তিনি অধীর রঞ্জন চৌধুরী, রবিন হুড বলা হয় বহরমপুরের, মুর্শিদাবাদের, এবং সেখানে দাঁড়িয়ে জয়দেববাবু একদম সরাসরি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে তাকে কাউকে প্রয়োজন হয় না, তিনি একাই পারেন, এবং ন্যায্য যাত্রাতে তো এসেছিলেন রাহুল গান্ধী। না, উনি এটা আক্ষেপের সুরে বলেছেন যে পশ্চিমবঙ্গের যিনি পর্যবেক্ষক কংগ্রেসের, তিনিও আসেননি। আপনি যদি বলেন একাই লড়তে পারে, তো রাহুল গান্ধীও একাই লড়তে পারে, প্রিয়াঙ্কা গান্ধীও একাই লড়তে পারে, কংগ্রেসের তাবড় নেতা তো একাই লড়তে পারে। তাহলে এরকম তো বড় বড় নেতা এখানে একটা বড়সড় প্রশ্ন উঠবে জয়দেববাবু, এখানে বড়সড় প্রশ্ন উঠবে। এই রাহুল গান্ধী 2014-তে একেবারে আমেঠিতে যখন জিতে যায়, তারপরে 2019-এ হেরে যায়, এবং তারপরে 2024-এ রায়বারেলি থেকে কন্টেস্ট করছেন তিনি, রাহুল গান্ধী। আপনাকে আমি কি বললাম? না, কোথায় রাহুল গান্ধী যদি একা লড়াই করতো, মাটি কামড়ে প্রিয়াঙ্কা গান্ধী ওখানে পড়ে রয়েছে, ওখানে সভা করছে, বাঘেল নিজের রায়বেরেলির দায়িত্ব নিয়েছে, যিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, অমেঠির দায়িত্ব নিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট, মাটি কামড়ে গেহলট আর বাঘেল পড়ে রয়েছে রায়বেরেলি এবং অমেঠিতে। কেন আজকে কেন প্রিয়াঙ্কা গান্ধীকে পুরো রায়বেরেলি এবং অমেঠিতে পুরো 10 দিন ধরে পড়ে থাকতে হচ্ছে? তা ওনারা কি অধীর রঞ্জন চৌধুরীর থেকে কম হেভি ওয়েট নাকি? সেটা কথা নয়, আসল কথা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর থেকেও রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসের কাছে প্রিয়, কারণ দরকার আছে। একেবারে অধীর রঞ্জন চৌধুরী থেকে বেরিয়ে আমাদের হাতে সময় অত্যন্ত কম থাকে, তাই সব যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব হয়তো আমরা শেষ করতে পারবো না, কিন্তু প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্যানেল ডিসকাশনে। তার কারণ সাধু সন্ত নিয়েও আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় 18 তারিখ যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তারপর থেকে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে পড়েছে, এবং সেই তোলপাড়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ওন্দার সভা থেকে যে মন্তব্য করেছেন, পাশাপাশি সেটা রাখবো, শোনাবো, তারপর আসছি আলোচনায়। শুনুন। সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে, আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। और मुख्यमंत्री ने सारी हदें पार कर दी है। मुख्यमंत्री ने रामकृष्ण मिशन, इस्कॉन और भारत सेवाश्रम संघ पर भद्दे आरोप लगाए हैं, संत समाज का अपमान किया है। साथियों, ये हिंदुओं को मिटाने की बात करने वाले एमएलए को एक शब्द भी कहने को तैयार नहीं, लेकिन संदेश खाली के गुनहगार शाहजहां को बचाने के लिए दिन रात एक कर रहे हैं। আমি সরাসরি রূপমবাবুর কাছে চলে আসবো। রূপমবাবু, যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের দায়ভার কে নেবে? সরাসরি প্রশ্ন। রূপমবাবু, আপনি আনমিউট করুন আপনার সাউন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাতে তিনি স্পষ্ট বলেছেন যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা আশ্রম, তিনি সমগ্র এই সংগঠনগুলো বা এই ধর্মগুরুদের সবাইকে বা কাউকে খারাপ বলছেন না, কিন্তু কিছু কিছু ব্যক্তি যারা নিজের স্বার্থের জন্য হয়তো রাজনৈতিক মঞ্চেও তাদেরকে দেখা গেছে, এরকম আমার কাছে ছবি আছে,
তিনি তাদেরকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে ওই জায়গা থেকে, এই পবিত্র জায়গা থেকে কেউ কোনোদিনও রাজনীতির সাথে সরাসরি যুক্ত হতে পারেন না। কিন্তু জানেন তো বাবু, এর এফেক্ট কত দূর অব্দি বিস্তৃত হয়েছে আপনি এখন একটা প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন। আমি সরাসরি একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজের সঙ্গে কথা বলেছি আজ। তিনি কি বলেছেন, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, শুনলে আপনিও হতবাক হবেন। শুনুন। করা মন্তব্য নিয়ে, সাধু সন্তদেরকে নিয়ে করা মন্তব্য ঘিরে একেবারে রাজনৈতিক চাপানোত্তর বেড়েছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই পাশাপাশি চলছে লোকসভা ইলেকশন 2024 এবং সেই প্রসঙ্গ নিয়ে একেবারে গতকালে তার আগের দিন থেকে 18 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করা মন্তব্য নিয়ে নরেন্দ্র মোদীও একেবারে কুপকাত করার বা চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে। কিন্তু প্রশ্ন উঠছে যখন সাধু সন্তদেরকে নিয়ে, তখন সাধু সন্তদের থেকে জানা প্রয়োজন যে তাদের ঠিক এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া কীরকম। আজ এই বিষয় নিয়েই জানতে এসেছি, একেবারে রায়গঞ্জ ভারত সেবাশ্রমের সঙ্গে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন মহারাজ, আপনার নাম? স্বামী মোহনানন্দ, ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ শাখা। আপনি নিশ্চয়ই শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য ঠিক দুদিন আগে, এবং তারপরেই পার্শ্ব প্রতিক্রিয়াও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ। সে বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া বলতে, আমরা ধরুন এমনি আধ্যাত্মিক সংগঠনের কাজ করি, সেবা কাজ করা হয় আমাদের আশ্রমের পক্ষ থেকে। কিন্তু যখনই আমাদের ধর্ম বিপন্ন হয় এবং হিন্দু সমাজ বিপন্ন হয়, সেক্ষেত্রে সাধুরা রুখে দাঁড়াবেই। কারণ আমরা হিন্দু সমাজ বাঁচলে আমরা সাধু সন্তরা বেঁচে থাকবো, না হয় আমাদের দাঁড়াবার জায়গা কোথায় থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আপনার মন্তব্য কি থাকবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আমার মন্তব্য হচ্ছে যে উনি হারের ভয় পেয়েছেন। লোকসভা ভোটে বিপর্যয়ের মুখে পড়েছে তার দল, সেই জন্যই তিনি ভুলভাল বকছেন। সন্দেশখালির ঘটনা আমরা দেখেছি, যেখানে নারীরা নির্যাতিতা হয়েছিলেন, সেখানে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি অনেক রকম কারসাজি করেছেন, ফেক ভিডিও তৈরি করে মানব সমাজে সেটা প্রচার করে দেখিয়েছেন। কিন্তু সেসব ধোপে টেকেনি। তিনি বেশ বুঝতে পেরেছেন যে এই ভোটে তার দলের বিপর্যয় অবধারিত, সেই জন্যই তিনি এইসব মিথ্যা কথা পরিবেশন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে মুসলমান ভোট একদিকে আনবার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য। আপনি কি একমত? হ্যাঁ, কথাটা 100% ঠিক। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের কোনো পদক্ষেপ নাই। আমাদের কার্তিক মহারাজ বলেছেন যে তিনি হাইকোর্টে মামলা করবেন এবং মানহানির মামলা করে আইনি নোটিশ মমতার বিরুদ্ধে জারি করবেন। এটা আমি আজকের খবরেই জানতে পেরেছি। ধন্যবাদ মহারাজ। আপনারা শুনলেন একেবারে স্বয়ং মহারাজ কি বললেন ভারত সেবাশ্রম সংঘের। তিনি বলছেন এক প্রকার সত্যি সত্যি মুসলমান সমাজকে, মুসলমান ভোটকে একত্রিত করবার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করেছেন। অন্যদিকে কার্তিক মহারাজ যিনি আইনি নোটিশ জারি করবেন এবং আইনি পদক্ষেপ নেবেন, এমন কথাও জানা গেল। ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ। বোঝা গেল। যাদববাবু, আপনার কাছেই আসবো। যাদববাবু, আপনি হাসছেন, নিশ্চয়ই অনেক কিছু বলার থাকবে আপনার। যাদববাবু বলুন। প্রথম কথা, বর্তমানে সমস্ত ধর্মাচার্যরা, ধর্মগুরুরা আতঙ্কে আছে তাদের রুটি রুজির প্রশ্নে। কারণ সেই সমস্ত রুটি রুজি নরেন্দ্র মোদী হাইজ্যাক করে নিয়েছে। রাম মন্দির উদ্বোধন থেকে কাশী বিশ্বনাথ মন্দির, সমস্ত জায়গায় তিলক কেটে, তার থেকে বড় সাধু, তার থেকে বড় সন্ত আর কেউ নেই। ইভেন শঙ্করাচার্যরাও এই যুগে আর পাত্তা পায় না। শঙ্করাচার্য ছাড়াই রাম মন্দির উদ্বোধন হয়ে যায়। তো মানে মোদী হচ্ছে সমস্ত সাধু সন্তদের রুটি রুজি, পেটের ভাত কেড়ে নেবে। অতএব সেই জন্য মোদীকে আশ্বস্ত করতে চাইছে সন্ত সমাজ। আমি এই কথা নিয়ে চলে যাবো সরাসরি জ্যোতিবাবুর কাছে। জ্যোতিবাবু কি বলবেন? জয়দেববাবু যা বলছেন বিস্ফোরক মন্তব্য, কি বলবেন? বিস্ফোরক কিছু না। ব্যাপারটা হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা হিন্দু ধর্মকে গালাগালি করে, হিন্দু ধর্মকে অপমান করে, তাদেরকে এন্ডোর্স করে। সায়নী ঘোষ, আপনার মনে আছে যে শিবলিঙ্গকে অপমান করেছিল, তাকে টিকিট দেওয়া হয়েছে যাদবপুরে। হুমায়ুন কবির, তিনি বলছেন যে হিন্দুদেরকে গঙ্গায়, নদীতে ফাঁসিয়ে দেবো। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। রামনবমীর পরে আক্রমণ করা, তারপরে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য
যে কাফেরদেরকে ক্ষমা করা যাবে না। আরে কাফের কারা? এই যে ব্যাপার, মানে দেখুন, সনাতন ধর্ম বিরোধী তৃণমূল কংগ্রেস, এদের তো খুব স্বাভাবিকভাবে আমরা অবাক হইনি, আপনারা হয়তো অবাক হয়েছেন, কিন্তু আমরা অবাক হইনি। তার কারণ এন্ডোর্স করা হয় যে সনাতন ধর্মের বিরোধিতা করো, তৃণমূল কংগ্রেসের জায়গা পাও। তৃণমূল কংগ্রেসের জায়গা পাওয়ার জন্য আপনাকে হিন্দু ধর্মকে অপমান করতে হবে, তাহলে কি বড় পথ? জয়দেব বাবু তো আমি জানি না, তৃণমূল কংগ্রেস তো করেন না, এখন একটু রাজনৈতিক বিশ্লেষক, যদিও আমাদের বিরোধিতা করেন, অস্বাভাবিক কিছু নেই, আমরা তো গণতন্ত্রের এটাকে স্বাগত জানাই। কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি বসে রয়েছেন, উনি হয়তো সনাতন ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলেন না বলে উনি টিকিট পান না। সায়নী ঘোষ শিবলিঙ্গকে অপমান করেন বলে টিকিট পান। ওই হুমায়ুন কবিরের মতো নেতারা আপনি টিকিট পেয়েছেন অপমান করেন বলে তারা আজকে। আপনি আজ অব্দি বিজেপি থেকে কোনো টিকিট পেয়েছেন? আপনি আজ অব্দি বিজেপি থেকে কোনো টিকিট পেয়েছেন? আপনি হাজার একটা টিকিট পেয়েছি। আপনি কি কি টিকিট পেয়েছেন দাদা? দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন কি কি টিকিট পেয়েছেন, একটু যদি প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান। আই থিঙ্ক আমার প্রশ্নটা আপনার কাছে পৌঁছয়নি, অথবা নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম, অথবা আমার প্রশ্নটা বোধহয় খুব বেশি জটিল ছিল না। যাই হোক, আমি সরাসরি চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অ্যাটাক করেছিলেন কার্তিক মহারাজকে শোনাবো। একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। সবগুলো প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, পরপর, নট বায়াসড, প্রত্যেকটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করছি। আমি জয়দেব বাবুর কাছে চলে আসবো, কেতন বাবুর কাছেও আসবো এবং রূপম বাবুর কাছেও আসবো। দুঃখিত, হয়তো আমার প্রশ্ন অত্যন্ত জটিল ছিল না, তাই জন্যই হয়তো জ্যোতিবাবু ইতিমধ্যে আমাদের সঙ্গে নেই। যাই হোক, আমি সরাসরি চলে আসবো জয়দেব বাবুর কাছে। প্রথম প্রশ্নটাই আমার থাকবে এখন, প্রশ্নটা খুব জটিল ছিল বোধহয়, তাই না জয়দেব বাবু? না দেখুন, যেভাবে মোদী সরকার প্রথমে মিডিয়াকে গ্রাস করেছে, মিডিয়াকে পুরোপুরি নিজেদের কন্ট্রোলে রেখেছে, সেটা প্রমাণিত সত্য। এবং ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যেভাবে ওরা চাঁদা দো ধান্দা নাও, মানে চাঁদা দো ধান্দা লো করেছে, এবারে পরবর্তী টার্গেট হচ্ছে এই সাধু সন্ত সমাজ। কারণ আপনারা জানেন FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টে এবং NGO অ্যাক্টে যে বিরাট পরিবর্তন এনেছে মোদী সরকার, যার জন্য এই ধর্মীয় সংগঠনগুলো যে অনুদান পায়, এরা তো অনুদানে চলে, এই সমস্ত সব ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, বাকি সমস্ত সংগঠন অনুদানে চলে। সেই অনুদানের ওপরেও কিন্তু রক্তচক্ষু দেখাচ্ছে বিজেপি। মানে তুমি যদি বিজেপিকে সমর্থন না করো, বিজেপির ইন্টারেস্টে কাজ না করো, তোমার অনুদান বন্ধ করে দেবো, তোমার চাঁদা বন্ধ করে দেবো, তুমি টাকা পাবে না, ফরেন কন্ট্রিবিউশন পাবে না, তোমার সংগঠন ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ তুমি যদি অনুদান না পাও, তুমি যে 80G আন্ডারে ইনকাম ট্যাক্সের ছাড় পাও, সবকিছু ঘেটে ঘন্ট করে দেবো। অর্থাৎ মিডিয়াকে আমি জব্দ করেছি, করায়ত্ত করেছি। ইলেকটোরাল বন্ড প্রমাণ করে দিয়েছে যে আমি সমস্ত ব্যবসায়ী, ধনী যারা রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে কবজা করেছি। এবারে আমার টার্গেট তোমরাও যদি সবাই আমাদের ব্যাপারে কথা না বলো, তাহলে তোমরাও চাঁদা পাবে না, টাকা পাবে না, তোমাদেরও কেউ কোনো অনুদান দেবে না। কারণ আমরা তাহলে তাদের পেছনেও ED CBI লেলিয়ে দেবো। এই ভয়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন সবাই মোদির পেছনে দৌড়চ্ছে। বেশ, আমি রূপম বাবুর কাছে আসবো। বেশ যাদব বাবু, আমি রূপম বাবুর কাছে আসবো এবং তারপরেই কেতন বাবুর কাছে আসছি। রূপম বাবু, প্রশ্নটাই খুব জটিল হয়ে গিয়েছিল, বিজেপির যিনি সমর্থক ছিলেন তিনি বেরিয়ে গেলেন। না, অত্যন্ত হাস্যকর আপনি যে প্রশ্নটা করলেন, তারপরে উনি প্রথমে আমাকে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করলেন। আসলে উত্তর না থাকলে মানুষ হয়তো এটাই করবে না, আমি টিকিট পেয়েছি কি না পেয়েছি সেটা নিয়ে উনি খুব চিন্তিত আমি দেখলাম। যাই হোক, আমি মূল যে মন্তব্য করতে চাই যে আপনি যে প্রতিবেদনটা দেখালেন
একজন মহারাজের সাথে সাক্ষাৎকার, আপনি নিজে সব দলীয় সমর্থক বা যে নিজে একবার ভেবে বলুন, এক ধর্মগুরুর কি এই ভাষা কোনোদিনও হতে পারে? এরম ভাবে এক রাজনৈতিক ইনক্লাইন্ড ভাষা কোনোদিনও কোনো ধর্মগুরু থেকে আশা করা যায়? আমি অবশ্যই অ্যান্সার দেবো, বিশ্বাস করুন। অঞ্জনের সাপ প্রশ্ন থাকে, যেমন অঞ্জন সাপ উত্তরও দিতে পারে, কোনো ভয় ডর নেই। কিন্তু প্রশ্ন উঠবে আপনার কাছে, আমি একটা প্রশ্ন করব। আপনি যাবতীয় রাজনৈতিক বিশ্লেষকের ওপরে উঠে গিয়ে, তৃণমূল সমর্থকের ওপরে উঠে গিয়ে একটা প্রশ্নের শুধু জবাব দেবেন। একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্ল্যাং ইউজ করতে পারেন? একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি যাই হোক না কেন, সাধু সন্তদেরকে নিয়ে এরকম মন্তব্য করতে পারেন ভরা মঞ্চে? মানেন আপনি? আমার প্রশ্ন শোনা গিয়েছে রূপম বাবু? আচ্ছা, না 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 না, হ্যাঁ, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, হ্যালো, আমার একদম আওয়াজ আসছে। বিজেপি আউট, এবার কি তৃণমূল কেউ আউট করবেন নাকি? আপনার বাউন্সার সবাই দেখছি বোল্ড আউট হয়ে পালিয়ে যাবে। খাওয়া প্রার্থী আমার কাউকে বোল্ড আউট করার ইচ্ছে নেই। আমি শুধু চাইছি যে দর্শকরা এই মুহূর্তে এক কথায় অঞ্জন দেখছেন, তাদের যেন ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়। তার কারণ বিভিন্ন রকম ভাবে এক কথায় অঞ্জনের যে শো চলে, সেখানে আমরা চেষ্টা করি একটা প্রেক্ষাপট তৈরি হোক, যেন এন্ড অফ দ্য শো কিছু তৈরি হয়, মানুষের মধ্যে যেন কোনো রিপারকেশন অবশ্যই আসে। রূপম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, উনি নিশ্চয়ই সেটা ভেবে বা চিনতে, না আপনি সমর্থন করেন যে তাদের আপনি সমর্থন করেন রূপম বাবু, আপনি সমর্থন করেন? নিশ্চয়ই, যদি কেউ রাজনৈতিকভাবে তাদের ধর্মের জায়গা, না আমি বলছি, এবার আমি আমার উত্তরটা দিচ্ছি, সাব উত্তর দিচ্ছি। তার কারণ নিশ্চয়ই, না উত্তর অবশ্যই শেষ করতে দেব, কিন্তু আপনি আমাকে প্রশ্নটাও করেছেন এবং একজন নৈতিকতার সঙ্গে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমারও উত্তর দেওয়া আপনাকে দরকারি। তার কারণ আমার মনে হয় আপনি একদম ঠিক বলেছেন, সাধু সন্ত নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করা উচিত নয়। তার কারণ এই দেশ হিন্দু, মুসলমান, জৈন, শিখ সবার দেশ, আমি বিশ্বাস করি। রূপবাবু কন্টিনিউ করুন। সাধু সন্ত নিয়ে মন্তব্য করার আমি কথা বলিনি। আমি বলেছি যে যার সাথে আপনি সাক্ষাৎকার দেখিয়েছেন, তিনি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত রাজনৈতিকভাবে প্রণীত এক বক্তব্য। এটা কোনো সাধু সন্তর বক্তব্য হতে পারে না, আমি বিগত দিনে এটা কোনোদিনও শুনিনি। আর ইংলিশে একটা খুব প্রচলিত কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আজকে যারা সাক্ষাৎকারে এরকম স্পষ্টভাবে তৃণমূল বিরোধিতা করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে, তার পেছনে কি কি সাহায্য করতে পারে বিজেপিকে তা হয়তো স্পষ্ট, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় জেনেছেন এবং খুব স্পষ্টভাবে বলে গেছেন। বেশ, আমি কেতন বাবুর কাছে আসবো। কেতন বাবু, তার সাথেও কেতন বাবু বলুন। দেখুন, এই মহারাজ শুধু নয়, আজকে দেশে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে আমাদের দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে রাজনীতিতে যেন ধর্ম না থাকে। রাজনীতি যারা করে তাদের কাছে রাজনীতিটাই তাদের একটা ধর্ম। আমরা যেরকম আমাদের ধর্মকে যতটা ভালোবাসি, আমরা আমাদের রাজনীতিটাকেও ততটাই সুস্থভাবে করার চেষ্টা করি। আমরা সবসময় চেষ্টা করি, ধরুন আমি একজন হিন্দু, ঠিক আছে, আমাকে আমার ধর্মটাকে শেখাবেন, আমাকে ধর্মের বিষয়ে উপদেশ দিয়ে দেবেন আমাদের যিনি সাধুসন্ত। ঠিক তেমনই যদি আমি একজন মুসলমান হই বা আমাদের একজন মুসলমান ভাই মৌলানা সাহেবরা আছেন বা ইমাম সাহেবরা আছেন, মসজিদ সাহেবরা আছেন, তারা তাদেরকে ইসলামের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তারা তাদেরকে শেখাবেন বা তাদেরকে উপদেশ দেবেন। ব্যাপারটা, আর রাজনীতি যদি আমাদের শিখতে হয় তাহলে একটু সংক্ষেপে প্লিজ। যারা পলিটিক্যাল সায়েন্স বা যারা ছাত্র, যারা রাজনীতি ছাত্র, যারা আমাদের নেতা মন্ত্রীরা, তারা আমাদেরকে রাজনীতি নিয়ে কথাটা বলবে। এবার সমস্যাটা কোন জায়গা হয়ে যায়, যখন নেতারা আমাদের ধর্ম শেখাতে আসেন আর যাদের ধর্ম শেখানোর কাজ তারা আমাদের রাজনীতি শেখাতে আসেন। এই জায়গাটাই হয়ে যাচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে খুব একটা বেশ একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, একটু ভোট পর্ব নিয়ে আলোচনা হোক। তার কারণ
আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি, প্লিজ এরকম বলবেন না, আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি, চেষ্টা করছি, কারণ সময়টা অত্যন্ত কম থাকে। কেতন বাবু, হ্যাঁ বলুন প্লিজ, আপনার জন্য 10 সেকেন্ড বলুন। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন বলুন বলুন, 10 সেকেন্ড প্লিজ বলুন বলুন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে এই ধরনের রাজনীতিতে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতিতে, এটা তো বলা খুব কঠিন, কিন্তু একটা কথা বলা খুব সহজ, সেটা হচ্ছে যে এই ধর্মের রাজনীতিতে কিন্তু গণতন্ত্রের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। কারণ মানুষের যে রুজি রুটি এইসব আলোচনা, ভাত পেট ভাতের আলোচনা কিন্তু সাইড হয়ে যাচ্ছে ধর্মের আলোচনা। তাই আমি প্লিজ কেতন বাবু আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি আমরা, একেবারে অন্তিম লগ্নের দিকে। এবার ভোট পর্ব নিয়ে প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো জয়দেব বাবুকে। জয়দেব বাবু, এই যাবতীয় ভোট পর্ব নিয়ে পঞ্চম দফার পরেও কেন বলা যাচ্ছে না যে বাংলায় শান্তিপূর্ণ ভোট করা যেতে পারে বা বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমি আপনার সঙ্গে একেবারেই একমত নই। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন গণতান্ত্রিক একটা সংস্থা এবং সাংবিধানিক সংস্থা, সেখান থেকে একবারের জন্য কোথাও রিপোল করানো হয়নি এবং কোথাও পুনর্নির্বাচন করানো হয়নি। তারা প্রত্যেকবার প্রত্যেক দফার শেষেই বলেছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। যদি আপনাদের কথা সত্যি হয় তাহলে নির্বাচন কমিশন মিথ্যে, আর যদি নির্বাচন কমিশনের কথা সত্যি হয় তাহলে আপনারা মিথ্যে, কারণ আপনাদের সঙ্গে পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে নির্বাচন কমিশন, আপনাদের সঙ্গে কোথাও সহমত পোষণ করছে না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন 17C ফরম্যাট ডেটাটা আজকেও আপলোড করবা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অনীহা প্রকাশ করেছে। সেটাই সব থেকে বড় জিনিস, যে 6% ভোট অদৃশ্যভাবে 11 দিন বাদে প্রথম দফার ভোটের বারে বেড়ে যায়, 1,70,00,000 ভোট বেড়ে যায় কি করে? এই রহস্যটা কিন্তু আজকে দেশবাসীর মনে টানা বেঁধেছে, যেটা ইলেকশন কমিশনের দিকে কিন্তু সন্দেহের তীর এবং আঙুল সরাসরি তুলছে, যার জন্য ইমিডিয়েট নির্বাচন কমিশনের উচিত ফর্ম 17C ডেটা কতজন ভোট দিয়েছে তার ভোটার সংখ্যা 48 ঘন্টার মধ্যে 1951 সালের পরে যেরকম ভাবে প্রকাশ করা হতো প্রকাশ করতে হবে। যদি বাবু একেবারে সময় সংকীর্ণ, রূপম বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, একই প্রশ্ন বলুন। আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমি প্রশ্নটা শুনতে পাইনি, আপনি যদি আরেকবার বলেন। সমস্ত ভোট পর্ব পঞ্চম দফার পরেও কেন বলা যাচ্ছে না যে শান্তিপূর্ণ ভোট হয়েছে? বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি, কি বলবেন? আজকে সকালে আপনারা দেখেছেন যে বিজেপির বিদায়ী সংসদ এবং মন্ত্রী শান্তনু ঠাকুর উনি নিজের মুখে বলেছেন যে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত নিষ্ক্রিয়। আজকে যাদের নিজেদের সরকার, যারা নাকি সরকার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, তারাই যদি নিজের মুখ থেকে বলে দেয় যে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত নিষ্ক্রিয়, তাহলে ফলে বাকিটা বুঝতে আর কোনো সংশয় থাকে না। দ্বিতীয়ত, বাংলাকে নিরন্তর বিজেপি চেয়েছে ভারতের সামনে তারা তুলে ধরার জন্য খারাপভাবে, এবং তাদের বিভিন্ন প্রচেষ্টা তারা চালিয়েছে সারা দিন ধরে কিভাবে শান্ত বাংলাকে উত্তপ্ত করার জন্য। যেখানে আপনারা দেখেছেন অর্জুন সিংজি অত্যন্ত কুরুচিকর ভাষায় একজনকে আক্রমণ করছেন, মানে সেটা টিভি চ্যানেলে দেখানোর মতন না। লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্র থেকে, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটার আই কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি দুঃখিত রূপবাবু, সত্যি দুঃখিত, আমাদের হাতে একদম সময় নেই, আমাকে যেতেই হবে কেতন বাবুর কাছে। কেতন বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ সংক্ষেপে। আপনি এটা কোন প্রেক্ষিতে বলছেন যে ভোট অশান্তিপূর্ণ হয়েছে বা শান্তিপূর্ণ হয়নি? আপনি যদি অন্য কোনো রাজ্যের সাথে তুলনা করেন তাহলে হয়তো আপনার মনে হতে পারে যে ভোটটা শান্তিপূর্ণ হয়নি, কিন্তু যদি বাংলাকে আপনি বিগত দিনে যদি মানে যদি কম্পেয়ার করে দেখেন তাহলে কিন্তু ভোটের ওপর, যেটাকে ইংরেজিতে বলা হয় বাই এন্ড লার্জ, বলা যেতেই পারে যে ভোট মোটামুটি ভাবে শান্তিপূর্ণ হয়েছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। আর সেগুলো তো হবে, বাজারে অর্জুন সিংয়ের মতো লোকজন থাকলে, মানে তৃণমূলের হাতে অর্জুন সিংয়ের মতো লোকজন থাকলে বাজারে এইটুকু গরম তো হবে। তবে
নির্বাচন কমিশন তার বিরুদ্ধে বা যে কোনো কমপ্লেনের খুব মানে প্রোঅ্যাক্টিভলি তারা পদক্ষেপ নিয়েছে, এমন যেগুলো গন্ডগোল সৃষ্টি হয়েছে সেগুলোকে দ্রুত খুব এগুলোকে মানে নিউট্রালাইজ করে দিতে পেরে। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে চলে যাচ্ছি। একেবারে ক্ষমা প্রার্থী আমি, তিনজনের কাছে ক্ষমা প্রার্থী, হয়তো আমি সেইভাবে সময় দিতে পারিনি, কিন্তু একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আমি ক্ষমা প্রার্থী জ্যোতিবাবুর কাছে, জ্যোতিবাবুকে সময় দেওয়ার চেষ্টা করেছিলাম। যাই হোক, আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা জয়েন করার জন্য, এক কথায় অঞ্জনের এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, তার কারণ আপনারা জানেন মূলত যে বিষয় বা যে ইস্যু তৈরি হয়েছে সেই ইস্যু সত্যি অত্যন্ত প্রাসঙ্গিক বলা যেতে পারে। আজকের এই ভোটের বঙ্গে পঞ্চম দফার ভোটের পরে সত্যি একটা জিনিস অত্যন্ত পরিষ্কার যে সত্যি সত্যি এই বঙ্গে পঞ্চম দফাতে ভোট কি শান্তিপূর্ণ হয়েছে। যদিও বা এই তিনজন যারা গেস্ট ছিলেন তারা প্রত্যেকে বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু সত্যি শান্তিপূর্ণ ভোট হয়েছে নাকি অশান্তিপূর্ণ এই সবটাই ছাড়লাম দর্শকদের উপরে। কিন্তু এরকমই টানটান শো দেখার জন্য, 1 ঘন্টার টানটান শো দেখার জন্য নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় সন্ধ্যে 7টায় এক কথায় অঞ্চলে। নমস্কার।